আমরা প্রথমে একটি মোটো সিলেক্ট করেছিলাম যে আমাদের যেই আন্দোলনটা হয়েছিল জুলাইতে, সেই আন্দোলনে বৈষম্য বিরোধী নামটা এসেছে এই জন্যই, আপনি যদি আগে আওয়ামী লীগ হতেন, ছাত্রলীগ হতেন, কোনো পরিবারের নির্দিষ্ট পরিবারের সদস্য হতেন, কোনো কোম্পানির ওনারের নিপিউ বা ভাতিজি হতেন, ভাতিজা হতেন, সন্তান হতেন, তখন আপনার চাকরির প্রবাবিলিটিটা অনেক বেড়ে যেত। ফলত আমাদের শিক্ষার যে মূল্যায়ন, সেই জায়গাটা অনেকাংশ কমে যেত। তো বাংলাদেশের পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুইটা সেক্টরেই দলীয় দাস, পরিবারতন্ত্র, ঘুষ এবং যেটাকে বলা হয় তৈল মর্দন, এইসবই ছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ক্রাইটেরিয়া। কিন্তু একটি শক্তিশালী বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সবচেয়ে সমাজের যারা যোগ্য, পড়াশোনা সবচেয়ে যারা ভালো করেছেন, তাদেরকে যদি আমরা চাকরি সুনিশ্চিত বিধান না করতে পারি, তাহলে এটা একটা দলীয় বাংলাদেশ পরিণত হবে, যেটা গত 53 বছরে দেখেছিলেন আপনারা। কখনো এই বাংলাদেশ শেখ, কখনো হলো জিয়া, কখনো হলো এরশাদ ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলি পরিচালিত করেছিল। ফলে বাংলাদেশের যে স্বকীয় সত্তা, সেই স্বকীয় সত্তার জায়গায় কখনো বাংলাদেশ হয়ে উঠতে পারে নাই। আমিও যখন প্রাইভেট সেক্টরে জব করেছিলাম, আমাদের বড় একটি চাওয়ার জায়গা ছিল আমাদের চাকরি যেটা আমরা করছি, চাকরি কালকে থাকবে নাকি থাকবে না, এই চিন্তা নিয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যেতে হতো। কারণ চাকরির যে ফরম্যাটটা, এটা বাংলাদেশে ইনস্টিটিউশনালাইজড না। ফলত বসের ইচ্ছা মতোই পরবর্তী দিন আমার চাকরি থাকবে নাকি থাকবে না সেটা নির্ভর করত। অর্থাৎ আমি দিনে কতটুকু কাজ করি, সপ্তাহে আমি বসকে কতটুকু রিপোর্ট দিলাম, আমার কাজের মেরিট কতটুকু, সেটা কখনো বস গণ্য করত না। তো যখন এই অনিশ্চয়তার মধ্য দিয়ে একটা মানুষ চাকরি করে, তখন তার প্রোডাক্টিভিটিটা কমে যায়। নট অনলি দ্যাট, আমাদের প্রফেশনাল যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, অ্যাকাউন্টেন্ট বলি, ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, যে কোনো সেক্টরের কথাই বলি, তাদের স্বার্থ সংশ্লিষ্টতার জন্য যদি কেউ তাকে চাকরি থেকে বের করে দেয়, তার যে প্রভিডেন্ট ফান্ড থাকে, সেগুলো যে সে কীভাবে আদায় করবে, নিশ্চিত করবে, সেই ধরনের কোনো বিধানও নেই, অথবা তার সেই শক্তি সামর্থ্যের জায়গাটাও থাকে না। কারণ বাংলাদেশে যারা ব্যবসা করে, অধিকাংশ ব্যবসায়িক গোষ্ঠী হলো মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। ফলত আমাদের ইলেকশন কমিশন যে ধরনের জঙ্গলি কায়দায় চলে, তারাও নিজেদের মর্জি মাফিক ইচ্ছা মতন হলো কর্মীদের উপরে, এটা হোয়াইট কালার বলি, ব্লু কালার বলি, একজন মালি বলি, কর্মচারী বলি, সিও বলি, লিড বলি, কোলিড বলি, সবার ক্ষেত্রে সে একই রুল হলো বাস্তবায়ন করে। এবং একজন ব্যাংকার যারা বাংলাদেশে চাকরি করছে, স্যালারি ভালো পায়, কিন্তু যখন সে ফ্যামিলিতে যায়, সন্তান যখন তার কাছে দৌড়ে এসে সন্ধ্যার পরে বলে, বাবা কেমন আছো, এত টায়ার্ড থাকে, এত ক্লান্ত থাকে, তার সন্তানকে সময় দেওয়ার মতন তার সময় থাকে না। ফলত আমাদের প্রাথমিক সমাজের যে গাঠনিক প্রক্রিয়া, ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, সোসাইটিতে বন্ধুবান্ধবকে সময় দেওয়া হচ্ছে না, সেই ক্যাম্পাস জীবনের বন্ধুদেরকে 5 বছর পরে একবার দেখা হয়, বন্ধু অনেক ব্যস্ত, কর্মজীবনে প্রবেশ করেছি, ভালো কোনো স্যালারি নাই। আমি অনেক কোম্পানিতে শুনেছি, যদি তুমি বুয়েট থেকে পাশ করো 40,000 টাকা স্যালারি, ডিও থেকে পাশ করলে 30,000 টাকা, আইবিএ থেকে পাশ করলে 50,000 টাকা। এই ধরনের হলো তারা গরুর মার্কেটের মতন রেট করে দিয়েছে। এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন, তাদের ন্যায্য মজুরি নাই। আমার একজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছিল, ওনার একটা ছোট বাচ্চা আছে, তো সারা রাত বাচ্চা কয়েকবারে রাতে তাকে দুধ পান করাতে হয়। যারা মিডল ক্লাস সোসাইটিতে রয়েছে, যারা ব্যাংকে জব করছেন, অর্থাৎ মিড রেঞ্জে 50 to 60,000 যারা স্যালারি পাচ্ছেন, তাদের হলো বুক ভরা হলো হতাশা।
তারা নিজেদের অভিব্যক্তিটা না কারো কাছে প্রকাশ করতে পারেন। একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, শেষ করে যখন 50,000-60,000 টাকা চাকরি করেন, বোন টাকা চায়, ভাই টাকা চায়, মা টাকা চায়, সবাই তো বুক ভরা আশা নিয়ে থাকে যে ছেলে পড়াশোনা করেছে। এদিকে অফিসে গেলে বসের বকা, বাসায় গেলে হলো যে আমাকে সময় দাও না কেন, সেদিকে বকা। জীবন একটা অতিষ্ঠ জীবনের মধ্য দিয়ে, এবং এভাবে করতে করতে অনেকে হলো অল্প বয়সে মারা যায়। যেহেতু আমরা এই সোসাইটিতে সম্মান নিয়ে জীবন যাপন করতে চাই, এজন্য আপনারা যদি শক্ত করে দাঁড়ান, পৃথিবীর কোনো মানুষ আপনাদেরকে বাধা দিতে পারবে না ইনশাল্লাহ। আমাদের আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই, তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো? আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো, তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে, এই সন্ত্রাসের সামনে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো। এই যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ অভ্যুত্থানের পরে, সোজা হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে আরও হবে সোজা। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সব কিছু বন্ধ হয়ে যাবে। লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। ব্রিটিশটা যেমন পালিয়ে গিয়েছিল, লেজ গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা। আমরা শুধু একটু সময় নিচ্ছি, সময়ের অপেক্ষা। তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন সেটা হলো না আপনারা। কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে, আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশিদের হাতে আমরা তুলে নিতে পারি, এটার মাধ্যমেই ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।